আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আমরা আবারও চলে এসেছি একটি নতুন আলোচনা নিয়ে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব শিশু সাহিত্য নিয়ে। তো শিশু সাহিত্যিকরা আমাদের সমাজের এমন এক মূল্যবান অংশ যারা শিশুদের মনোজগৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের লেখার মধ্য দিয়ে শিশুরা শেখে কল্পনা করা, স্বপ্ন দেখা, ভালো মন্দের পার্থক্য বোঝা এবং মূল্যবোধ অর্জন করা। আজকের প্রযুক্তি নির্ভর জগতে শিশুদের বইমুখী করে তোলার পেছনে শিশু সাহিত্যিকদের অবদান অনস্বীকার্য। সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, লীলাবতী ভট্টাচার্যের মতো অনেক খ্যাতিনামা শিশু সাহিত্যিক শিশুদের মনে ছাপ রেখে গেছেন এবং বর্তমানেও অনেক নবীন লেখক এই ধারাকে সমৃদ্ধ করেছেন। চলুন আমরা আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট শিশু সাহিত্যিক এই রচনাকারী রতন আচার্য স্যারের সাথে আমরা পরিচয় করে নেব। নমস্কার স্যার। নমস্কার। অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে। আপনাকেও নমস্কার জানাই। পজিটিভ বার্তার সমস্ত কর্মকর্তাদের আমার পক্ষ থেকে এবং নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকেও। তো এরপরে জানতে চাইবো যে আপনি কিভাবে শিশু সাহিত্যিক রচনার প্রতি আগ্রহী হলেন। সবার প্রথমে এই প্রশ্নটা আপনার কাছে নিয়ে এলাম এবং জানতে চাইবো আপনার কাছে কিভাবে আগ্রহী হয়ে উঠলেন। শিশু সাহিত্যের ব্যাপারটা সম্পূর্ণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন লেখাপড়া করতাম, বিশেষ করে বাংলা, তার কবিতা বা ছড়া, এগুলো পড়তে পড়তে আমার মনে ভীষণ দাগ কাটতো যে এই লেখাগুলো কিভাবে হয়, কি চমৎকারভাবে ছন্দের তালে তালে নিজের মনকে আন্দোলিত করে। সেই থেকেই আস্তে আস্তে বাংলার প্রতি একটু প্রেম জন্মায়। সেই থেকেই আমার লেখালেখি আস্তে আস্তে শুরু হয়। আর তাছাড়া আমার একজন বন্ধু ছিল, সেও লেখালেখি করতো, তার থেকেও কিছুটা প্রেরণা পেয়েছি। অশোক দেবনাথ নামে একটি ছেলে, ক্লাস 9-এ সে পড়তো, আমিও ক্লাস 9-এ পড়তাম। সেই সময় থেকেই আমার মোটামুটি লেখালেখি শুরু। দুই বন্ধুতে মিলে আমরা লেখালেখি কিছু কিছু শুরু করি। খুব ভালো লাগলো। সেই ক্লাস 9 থেকে সেই পড়াশোনার সেই শুরু, প্রথম যখন আমরা সেই সময় মাধ্যমিকও দেওয়ার টাইম, সেই সময় থেকে আপনি লেখা শুরু করেছেন। তো এরপরে আবারও জানতে চাইবো আপনি প্রথম কোন লেখাটি শিশুদের জন্য লিখেছিলেন? আমাদের নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের যে কোনো অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে সর্বভারতীয় ক্ষেত্রে যে গানটি গেয়ে অনুষ্ঠান আরম্ভ হয়, এখন আমরা প্রথমে সেই গানটিই শুনে নেব। ঠিক, তাহলে আমরা শুনে নিই সেই গানটি। আমরা শিশু, আমরা কিশোর, আমরা শিশু, আমরা কিশোর, আমরা মায়ের তরুণ দল, রব
অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি আমরা গান শুনে নিলাম, যেটা কিনা আপনাদের কোনো আলোচনার আগে সেটা দেওয়া হয়। সত্যিই খুবই সুন্দর গানটি। হ্যাঁ, এই ধন্যবাদ। গানটি লেখা হয়েছিল 2022 সালে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সর্বভারতীয় সম্মেলন করেছিলাম ভগৎ সিং যুব আবাসে। সারা ভারতবর্ষ থেকে প্রতিনিধিগণ এখানে এসেছিলেন। সেই সম্মেলন শুরুর প্রায় মাসখানেক আগে আমাদের সর্বভারতীয় সম্পাদক এই রাজ্যে এসেছিলেন। সেই সময়ে ওনার হাতে আমি এই গানটি তুলে দিই এবং সেটি সর্বসম্মতিক্রমে উনি সেটি গ্রহণ করলেন। এবং আমাদের মূল অফিস কলকাতাতে গিয়ে সেটি সবার মধ্যে আলোচনা করলেন, সবাকেই শোনালেন। সেখানে সেই সভাতে সেটি গৃহীত হয়ে যায় এবং সেটি আমাদের সংগঠনের থিম সং হিসেবে গৃহীত হয়। এটি আমাদের রাজ্যের জন্য একটি বিশেষ পাওনা। আর এই গানটিতে সুর করেছেন আমাদের রাজ্যেরই একজন সঙ্গীতকার, ওর নাম হলো কবরী রায়। কবরী রায় সুর করেছেন এবং সে নিজেও গেয়েছেন গানটা। এইভাবে এই গানটি স্থান পেয়ে গেল আর কি। তো আমাদের যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে, সভা অনুষ্ঠান করার আগে সর্বভারতীয় ক্ষেত্রে এই গানটি গেয়ে নিয়ে তারপরেই সেটি অনুষ্ঠান শুরু হয়। ঠিক, ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো আপনার যে এই শিশু সাহিত্য রচনার প্রতি যে আগ্রহটা, সেটা কিভাবে তৈরি হলো সেইটাই একটু শুনে নেব আপনার কাছ থেকে। এটার তো একটা বিরাট ইতিহাস আছে আমাদের আমার ছাত্র জীবন থেকেই। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের যিনি বাংলা পড়াতেন উনি এখনও আছেন, আগরতলাতেই বাড়ি, কিন্তু ওনার পোস্টিং ছিল সুদূর অমরপুরে। আমিও আমার একটি বিশেষ কারণে আমি অমরপুরে যাই, আমার দিদির বাড়িতে থেকে আমাকে পড়তে হয়েছিল। সেই সময়ের মধ্যে আমার ওই স্যারের সঙ্গে পরিচয় হয়। স্যার ক্লাস নিতেন বাংলার। উনি রেডিও আর্টিস্ট হওয়াতে উনি বাংলাটাকে এমনভাবে পড়াতেন, সমস্ত ছাত্রছাত্রী এরা ভীষণ আনন্দ পেতেন, আমিও আনন্দ পাই এবং সেই থেকেই বাংলার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই। এরপরে লেখালেখির প্রতিও আমি বলতে চাই, একটু বলে নিতে চাই যে লেখালেখিতেও আমি ঠিক ওই সময়েই ক্লাস 9-এ যখন পড়াশোনা করি তখন থেকেই আমি লেখালেখির প্রতিও ইন্টারেস্টেড হয়ে যাই। আমার একজন বন্ধু ছিল, সহপাঠী ছিল, ওর নাম অশোক দেবনাথ। আমরা দুজনে মিলে কিছু কিছু অল্প অল্প করে সেই শব্দচয়ন এবং শব্দ ফুলের মালা গাঁথনিতে আমরা যোগদান করি। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপরে জানতে চাই প্রথম কোন লেখাটি শিশুদের জন্য লিখেছিলেন? আসলে শিশুদের জন্য শুধু নয়, শিশু কিশোরদের জন্য আমার প্রথম লেখাটি, যেটি এখানে আছে আমার কাছে, সেই নামে আমার প্রথম ছড়ার বইটিও বেরিয়েছে। সেটি ছিল পাখির বিয়ে নাম দিয়ে একটি ছড়া, পাখির বিয়ে। কিন্তু পরবর্তী সময় এটা আমাদের ভারতের যে আমাদের সংগঠন, তার বিগত 40-42 বছর এর পরে একটা ম্যাগাজিন আলুর ফুলকি, এই যে আলুর ফুলকি, সেরা আলুর ফুলকি, আমাদের আলুর ফুলকি নাম দিয়ে বের হয়, কিন্তু এটা হলো সেরা আলুর ফুলকি। আচ্ছা, এখানে ভারতবর্ষের এমন কোনো ছড়াকার নেই, যারা ছড়া লিখেছেন তা ওরা নেই। ওদের প্রত্যেকের আমি কিছু কিছু নাম আমি উল্লেখ করতে চাই। মদন মোহন তর্কালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার বাল্য শিক্ষা যিনি লিখেছেন। কালীপ্রসন্ন ঘোষ, মদন মোহন বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, মানকুমারী বসু, কামিনী রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন, যোগীন্দ্রনাথ সরকার, নবকৃষ্ণ ভট্টাচার্য, গিরীন্দ্রমোহন দাসী, কুসুম কুমারী দাস, কাজী নজরুল ইসলাম, শেখ ফজলুল করিম, গোলাম মুস্তাফা, সুকুমার রায়, নরেন্দ্র দেব, লীলা মজুমদার, মোহিতলাল মজুমদার, অশোক বিজয়,
এইরকমভাবে এখানে যে বইটি হয়েছে, এখানে 600 প্রায় এনাদের লেখা সবটি ছড়াই আমরা এখানে পাবো মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষের মানে সেরা যে লেখাগুলো সেগুলো এখানে সেগুলো আছে। পাবেন। তার মধ্যে থেকে আমাদের রাজ্যেরও আমরা ভাগ্যক্রমে দু একটি লেখা পেয়ে গেছি। তার মধ্যে আমি অভাগার নামটাও আছে। আমার এই প্রথম কবিতাটি মানে এই ছড়াটি সেখানে গৃহীত হয়েছে, সেই সেরা আলো ফুলকির মধ্যে স্থান পেয়েছে। আমি সর্বভারতীয় যে কমিটি যারা এই বইয়ের কাজে যুক্ত আছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকেও এই বইয়ে স্থান করে দেওয়ার জন্যে। ভারতবর্ষের বিশিষ্ট লেখক যারা, এদের লেখা এখানে আছে। শুধু ভারত কেন, বাংলা ভাষাভাষী ভারতের বাইরেও বাংলাদেশের কিছু লেখকের লেখাও এখানে স্থান পেয়েছে। তো আমাদের রাজ্য থেকে বিমলেন্দু চক্রবর্তী, চুনি দাস এবং আমার এই তিনজনের লেখা এই বইয়ের মধ্যে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ যেটি আছে, সেরা আলোর ফুলকি, এটার মধ্যে রয়েছে। এটা সত্যি খুব গর্বের বিষয়। আমি নিজেও অত্যন্ত গর্বিত, কারণ এই সেরা আলোর ফুলকিতে, এমনিতে আলোর ফুলকি প্রতি বছর বেরোয় 500-600 পৃষ্ঠার একটা আলোর ফুলকি এইরকম মোটা বই বেরোয়। তার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন লেখকের বা ছড়াকারদের ছড়া, গল্প, উপন্যাস সব কিছুই শিশু উপযোগী সেগুলো বের হয়। কিন্তু তার মধ্য থেকে এই যে বইটি, এটি একটি বিশেষ বই, সেটি হলো সেরা আলোর ফুলকি। তো সেটার মধ্যেও আমাদের সেগুলো থাকাতে আপনার যে লেখাটি বা যে ছড়াটি এখানে রয়েছে সেরা আলোর ফুলকির বইয়েটার মধ্যে, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদে, তো সেই ছড়াটি একটু আমরা শুনে নেব আপনার কাছ থেকে। ঠিক আছে, সেই নামেই আমার একটি ছড়া, যেটি আমি প্রথমেই যেটিকে স্থান করে দিয়েছি আমার প্রথম ছড়া বইয়ের মধ্যে আমি স্থান করে দিয়েছি। টিয়ের বিয়ে না, সেটি আমার এই সেরা আলোর ফুলকিতে সেটি পাখির বিয়ে নাম দিয়ে সেটি বেরিয়েছিল। কিন্তু এই বইটি যখন করি, এই বইয়ের যিনি আমাকে লিখে দিয়েছিলেন, ভূমিকাটা লিখে দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী অনল কুমার নাথ, আমাদের রাজ্যের। উনি একজন বিশিষ্ট ছড়াকার। উনি আমার এখানে ভূমিকা লিখে দিয়েছিলেন। উনি আমার সঙ্গে আলোচনা করে বললেন, ঠিক আছে, আমি তোমার এই ছড়াটাকে একটু অন্য নামে, তুমি পাখির বিয়ে দিয়েছো, আমি টিয়ের বিয়ে করে দিলাম। আমি সেটি গ্রহণ করলাম এবং সেই টিয়ের বিয়ে নাম দিয়ে এই ছড়াটি আমি এখন পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমরা শুনে নেব টিয়ের বিয়ে, এই যে বইটি প্রথম একই ছড়া, যেটি সেরা আলোর ফুলকিতে বেরিয়েছে, নামটাও চেঞ্জ হয়েছে, একটু পরিবর্তন হয়েছে। কটক থেকে ঘটক এসে জুড়ে দিল বিয়ে, তোতা পাখি বউ সেজেছে, বর সেজেছে টিয়ে, টিয়ে তোতার বিয়ে। ঝিঙে ফুলে ফিঙে বসে তুলছে মধুরস, সব পাখিদের বলছে ফিঙে আসন পেতে বস, আপন যদি হস। হুতুম নাকি উদম গায়ে এলো বিয়ের মাঝে, চড়ইগুলো মুখ লুকালো, মন বসেনি কাজে, ফুরুত দিল লাজে। বিয়ে বাড়ি মধুর হারি আপ্যায়নের গান, দোয়েল যেন বাজায় সানাই বিসমিল্লা খান, শালিক করে চান। ধিনাক নাতিন কাঠঠোকরার নাচ, খ্যামটার তালে রাজবংশী করছে মাথার কাজ। সব পাখিদের নাচ, ডাহুক নেচে নাহক হাজির, বক্ত নেচে গেল, কাকাতোয়া মাছরাঙা উটুনটুনিরা এলো, মন্ডা মিঠাই খেলো। ধনের চলে ঠোঁট দলিয়ে, ময়ূর তোলে পেখম, পায়রাগুলো গান ধরে ওই করছে বকম বকম, দারুণ রকম সকম। ঘটক বালি দিচ্ছে তালি, পাওনা বেদে গাটে, টিয়ে তোতার হচ্ছে বিয়ে, কুঞ্জবনের মাঠে, মন নেই আজ পাঠে। বাহ, খুব সুন্দর একটি ছড়া আমরা শুনতে পেলাম। তো স্যার, এরপরে জানতে চাইবো আপনার কাছে যে আপনার লেখা যে শিশুদের মধ্যে কি ধরনের বার্তা বা মূল্যবোধ পৌঁছে দিচ্ছে? শিশুদের মধ্যে, আজকের যারা শিশু, তাদের
জন্যে আমার যে কথাটি থাকবে, আমরা যারা শিশু সাহিত্যিকরা আছি সবসময়ই আমাদের একটা কথা মাথায় রেখে কাজ করতে হয়, এরা যেন আগামী দিনে মানুষের মতো মানুষ হয়, প্রকৃত মানুষ হয়। এরা, আমরা চাই এমন মানুষ যাদের মন মায়েদের জন্য কাঁদবে, বড়দের জন্য কাঁদবে, বড়দেরকে শ্রদ্ধা করতে শেখাবে, অহেতুক কোনো কিছুতে জড়াবে না। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে বা এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা কিন্তু আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সম্মেলনে থেকে, আমাদের রাজ্য সম্মেলনে চুনীদাস যে লেখাটি লিখেছিলেন, একটা প্রবন্ধের আকারে একটু লিখেছিলেন, তার মধ্য থেকে একটু অংশ আমি শুধু আপনাদেরকে বলে শোনাই। উনি যা লিখেছেন, শিশুদের জন্য ভূত পেতনি, দত্তিদানো, রাক্ষস কক্ষর প্রভৃতি ভয় জাগানো গল্প যা শিশুদের ভীত করে তোলে তা বলা বা সাহিত্য শিশুদের পড়তে দেওয়া মোটেই উচিত নয়। আরও একটি কথা তিনি লিখেছেন, বিশেষভাবে ধর্মীয় গল্প বা পুস্তক শিশুদের মানুষ হয়ে বড় হতে দেয় না। নানা ধর্ম জাতপাত শিশুমন বিকাশে প্রাচীর গড়ে তোলে। মাঠে ঘাটে স্কুলে আনন্দ উৎসবে শিশুদের আলাদা করে রাখে, এক হতে দেয় না। কুয়ো ডোবা, পুকুর দিঘি, বিল ঝিল এর জলের মতো বন্দি করে রাখে। স্রোতস্বিন নদীর ঝিলে মিশতে দেয় না। সেই জন্যে মানব সাগরেও শিশুরা বড় হয়ে যেতে পারে না। জাতি এবং ধর্মের বন্ধনে সারা জীবন শিশুরা আলাদা হয়ে থাকে, সত্যিকার মানুষ হতে পারে না। এই ছিল ওনার বার্তা। বিভিন্ন জন বিভিন্নভাবে লিখেছেন। এটা ছিল আমাদের প্রথম রাজ্য সম্মেলনের আমাদের শ্রদ্ধেয়, সবচেয়ে বয়স যার এখন প্রায় 92 বছর, চুনীদাস, ওনার লেখা। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে ছড়াকাররা আছেন তার মধ্যে বয়োজ্যেষ্ঠ ছড়াকার হচ্ছেন চুনীদাস, আর চুনীদাসের ছাত্র হলো অনিল কুমার নাথ, আমি যার কথা বললাম, যিনি আমার বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন। তো চুনীদাস ভীষণ ভালো মানুষ, হেডমাস্টার ছিলেন। ওনার অনেকগুলো বই আছে, সেই বইগুলো আমাদের বইমেলাতে খুব বেশি বিক্রি হয়। মায়েরা শিশুদের জন্য সেই বইগুলো কিনে নেন। আগরতলার বাইরে কলকাতার বইমেলাতে সেই বই বিক্রি হয়। ওনার ভীষণ পরিচিতি। উনি হেডমাস্টার ছিলেন, উনি সায়েন্সের ছাত্র ছিলেন, খুব ভালো মানুষ। তো এই হলো মোটামুটি শিশুদের জন্য চিন্তা ভাবনা করেই আমাদের কলম ধরতে হয়, কারণ শিশুদের মনটা একদম কাঁচা মাটির মতো নরম থাকে। আমরা মূর্তি তৈরি করার সময় যেমন মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিজের মন মতো তৈরি করতে পারি, ঠিক ঠিক সেই রকম সময়টাতে শিশুর মনে আমরা যা দেব, শিশুরাও ঠিক সেইভাবেই গড়ে উঠবে। তাই কলম ধরতে গেলে, শিশুদের জন্য বিশেষত কলম ধরতে গেলে সেই কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। আমি সেটাই বলবো, যারা সাহিত্যিকরা আছেন, শিশু সাহিত্যিকরা, সেই কথাগুলো মাথায় রেখেই কলমটা ধরবেন, এই আমার বার্তা রইল। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো স্যার আপনার কাছে আবারও, যে শিশুদের জন্য লিখতে গেলে লেখকদের কি আলাদা প্রস্তুতি দরকার হয়? আমি তো বললাম যে আলাদা প্রস্তুতি বলতে ওই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রেখে শিশুরা কি নিতে চায়, কি ভালোবাসে, ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরা খেলার ছলে সব কিছুই পছন্দ করে। যেখানে ছন্দ থাকবে না, ছন্দ পতন হবে, ওই রকম লেখা ওরা খুব একটা নিতে চায় না। তো তাল লয় যদি থাকে, একটা রিদম থাকে, সেই লেখাগুলোকে এরা ভীষণ ভাবে নেয়
পড়তে ভালোবাসে, আবৃত্তি করতে ভালোবাসে। এই কথাগুলো মাথায় রেখে আমি চাই যারা কলম ধরবেন এদেরও একটু ওই রকম তাল লয় ছন্দগুলো একটু মিলিয়ে লেখা যদি লেখা হয় তাহলে খুব ভালো হবে। ঠিক, একদম। হ্যাঁ, তো যেটা হচ্ছে শিশুদের মানসিকতা বোঝার জন্য এটা খুবই দরকার, একদম ভীষণ দরকার, ভীষণ দরকার। এদের মানসিকতা, মানসিকতাটা হ্যাঁ ভাবতে হবে আমাদের। হ্যাঁ, শিশুর মন তো মন, শিশু কেন, প্রত্যেকের মনই তো খুব তরল, নরম হয়। খুব নরম তরল পদার্থের মতো। একটি পাতার মধ্যে যদি আমি জল দিলাম, একটু নাড়াচাড়া করলাম, দেখবেন জলটা এদিক সেদিক আন্দোলিত হয়। এক সময় হয়তো কোনো দিকে পড়েও যায়, একটু বেশি আন্দোলন হলে সেটা পড়েও যায়, বা আমি যতটুকু ব্যালেন্স করে নাড়াতে পারলে এটা এখানের মধ্যেই নাড়াচাড়া করে, ঠিক আছে না? তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে শিশুর মনটাও তো এইরকমভাবে দোলতে থাকে। তার মধ্যে থেকে আবার আমি নিজেকেও শিশু তৈরি করতে হবে, শিশুদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে মিশে যেতে হবে, তারপর আমার শিশুর জন্য লিখতে হবে যা পছন্দ করে ওই ধরনের কিছু লেখা। সব শিশু তো আর একভাবে নেয় না, কিন্তু তার মতো কমন কিছু একটা তাদের জন্য দিতে হবে যেন অধিকাংশ শিশু, এবং লেখাগুলো অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হওয়া চাই, যেটা অবাস্তব কিছু। আমাদের শ্রদ্ধেয় দাদা চুনিদাও বলেছেন যে অবাস্তব কিছু দেওয়া যাবে না তাদেরকে, বাস্তবিক জ্ঞান সম্পন্ন যা সমাজের কাজে লাগবে, আগামী দিনে যেন এরা বড় হয়ে উঠতে পারে, বেড়ে উঠতে পারে, সেই দিকটা মাথায় রেখে সেগুলো করা উচিত। একদম ঠিক, তাদের কথা ভেবেই সেগুলো লেখা উচিত, এবং তারা কিভাবে বড় হয়ে উঠতে পারে, কি পছন্দ করে, সেগুলো আমাদের একটু ভাবা দরকার। তো এরপরে জানতে চাইবো স্যার, যে আপনি কোন কোন সাহিত্যিক বা বই থেকে প্রেরণা পেয়েছেন বা উদ্বুদ্ধ হয়েছেন, যদি একটু বলেন আমাদের মধ্যে। সেই তো আমি সত্যি করে বলি, আমার ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রাগল করে পড়াশোনা করতে হয়েছে। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তারপরেও কিন্তু পড়ার দিকে আমার একটা নেশা ছিল সব সময়। আর বিশেষ করে ওই যে বললাম না, একটা সময়ে আমাদের শুভ্রাংশু স্যার আমাদের স্কুল জীবনে, পরবর্তী সময়ে কলেজ জীবনে সমীর দাস আমার স্যার ছিলেন। তো উনিও বাংলার শিক্ষক, প্রফেসর। ওনার কাছ থেকেও বাংলার অনেক কিছুই পেয়েছি। এক কথায় তাদের সান্নিধ্য পেয়ে বাংলার প্রতি আমার আকর্ষণটা অনেক গুণ বেড়ে যায়। এবং আমি তখন থেকে ভাবতাম, যখন থেকে আমি তো ক্লাস 9 থেকেই লিখি, কিন্তু সবসময় লক্ষ্য করতাম যে এই যে শব্দগুলো আমাদের বইয়ের মধ্যে আছে, কিভাবে বইয়ের মধ্যে আসলো সেগুলো আমি চিন্তা করতাম। আমি নিজেকে ওইদিকে কিভাবে নিতে পারবো, যুক্ত করতে পারবো, সেরকম একটা চেষ্টা আমার ছিল। সেই সময় থেকেই আস্তে আস্তে আমি ভাবতে লাগলাম যে এটা কিভাবে করা যায়। অনেকের সঙ্গে আলোচনা করেছি, শেষ পর্যন্ত আমাদের স্যারদের সঙ্গে আলোচনা করেছি। তুমি পড়াশোনা করো, পড়াশোনা করতে করতে তুমি বুঝে যাবে কিভাবে কি করতে হয়, আস্তে আস্তে এগিয়ে যাও। হ্যাঁ, ভীষণ পড়াশোনা করেছি। ভীষণ বলবো না, সবটা তো সম্ভব হয় না, যতটুকু আমার সাধ্যেগুলো তার মধ্য থেকে আমি পড়াশোনা করেছি। উপেন্দ্র কিশোর পড়েছি, সুকুমার রায় পড়েছি, কত বলবো বলে শেষ করা যায় না। ঠিক স্যার, তো এরপরে স্যার আপনার কাছ থেকে আবারও যদি একটি ছড়া আমরা শুনতে পারি। অবশ্যই। আচ্ছা, একদম ছোটদের জন্য একটি ছড়া, ছন্দ তালে। ওরা ছন্দ ভীষণ পছন্দ করে, তাই ছোটরা ছন্দ তালটাকে বেশি পছন্দ করে। তার মধ্যে থেকে একটি, যেটি আমার পরবর্তী বই যেটি বেরোবে তার মধ্যে থাকবে, আমি আগামী তবু পড়ে নিচ্ছি, এটা হোক জেনে নিলেও অসুবিধা নেই, প্রকাশের আগেই প্রকাশ হলো, এটা সৌভাগ্য আমাদের। যা হোক, ছড়াটির নাম দিয়েছি গাপুর গুপুর গপ। বর্ষাতে ওই শব্দ মধুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টপ, চলবে খাওয়া গাপুর গুপুর গাপুর গুপুর গাপুর গুপুর গপ। আর্যরা আজ ধার্য করে খাচ্ছে তাও কর্য করে, মাংস পোলাও দম বিরিয়ানি ইডলি চিকেন চপ, অপ 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 গপ গপ গপ। বেশ মজার, খুব সুন্দর। ধন্যবাদ স্যার আপনাকে।
তো এরপরে আবারও আমরা প্রশ্নে আসব, যে জানতে চাইবো আপনার কাছ থেকে, বর্তমান প্রজন্মের শিশুরা কি বই পড়া থেকে সরে যাচ্ছে, আপনি কি মনে করেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখব আসলে সমস্ত দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে। আমরা সেই জায়গাতে যেতে পারিনি, সবার জন্য শিক্ষা আমরা দিতে পারিনি। আর শিক্ষা বা অর্থনৈতিক দিক দিয়েও পিছিয়ে রয়েছেন অনেক পরিবার আমাদের ভারতবর্ষে বর্তমানে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ফ্যামিলি আছে, সব ফ্যামিলি তো আর একরকম নয়, আর্থিক সচ্ছল অথচ তাদের জীবন জীবিকা অন্যদিকে ধাবিত হয়। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ী যে সমস্ত ফ্যামিলিগুলি আছে, সেই ক্ষেত্রে তারা ব্যবসার দিকে মনোযোগী হয়, পড়াশোনার দিকে অতটা খেয়াল থাকে না, খেয়াল করেও না। কিন্তু আবার অনেক ফ্যামিলি দেখা যায় যে না, ব্যবসা করলেও তাদের মধ্য থেকে পড়াশোনার দিকে মন থাকে। বিশেষ করে যারা শিক্ষকতা করেন বা কলেজে পড়ান, ওই ধরনের একটা গোষ্ঠী আছে যাদের ঘরে ছেলেমেয়েরা পড়াশোনার বাইরে খুব বেশি একটা যেতে পারে না। তার মানে আমি বলতে চাইছি, পারিবারিক একটা শিক্ষা, পারিবারিক একটা পরিবেশ শিশুদেরকে তৈরি করতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেকাংশেই সেই পরিবেশটা দায়ী। সমস্ত কিছুই শিশুর উপরে দোষ চাপিয়ে দিলে হবে না। আমরা যদি সঠিক পরিবেশ দিতে পারি, শিশুরা সবাই এগিয়ে আসবে। তো আমার বিশেষ বার্তা থাকবে, আমাদের যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, প্রত্যেকেই শিক্ষার দিকে একটু এগিয়ে আসতে হবে। বিশেষ করে পরিবার যদি তৈরি থাকে, তাহলে কোনো শিশু অন্য লাইনে যেতে পারে না, ওরাও পড়াশোনার দিকে আকৃষ্ট হবে, এটাই আমি মনে করি। একদম ঠিক। ধন্যবাদ স্যার আবারও। তো এরপরে আবারও একটা যদি কবিতা আপনার কাছ থেকে আমরা শুনতে পারি। ঠিক আছে, এই পড়াশোনা নিয়েই আমি একটি কবিতা বলি। ঠিক, একদম। যে বাড়িতে পড়াশোনার পরিবেশ আছে, সে বাড়িতেও কোনো কোনো বাড়িতে একটু শাসনটা বেশি থাকে। তো যার জন্য আমি কবিতার নাম দিয়েছি বাড়াবাড়ি। মা বলে কি সবার আগে অঙ্কগুলো করো, মা বলে কি সবার আগে অঙ্কগুলো করো, এই কথাটা শুনে মাথায় বাজ পড়ে খুব বড়। ইংলিশটা পড়লে নাকি বিরাট অফিস বাবু, আমার তাতে জ্বর উঠে যায়, তার ভয়ে হই কাবু। বলেন বাবা দেশ জানতে পড়তে হবে ভূগোল, আমি কিন্তু ভালোবাসি হোয়াটসঅ্যাপ আর গুগল। ঘটে যাওয়া কীর্তিকলাপ জানতে ইতিহাস, অভ্যাসটা গড়তে হবে পড়তে 12 মাস। ঠাম্মি দাদুর আদর পেয়েই হচ্ছি নাকি শেষ, দাঁত কটমট করতে দাদু কথায় কথায় ঠেস। আমার যখন ইচ্ছে হতো খেলাধুলা করি, মা বলে কি হয়নি সময়, দেখাতো হাত ঘড়ি। ভালো ফলাফল করতেই হবে, এত বাড়াবাড়ি, ভাল লাগে না পড়ার চাপ, বই সারি সারি। বাহ, খুব সুন্দর। আমাদের যেটা ঘটে যাওয়া আর কি ঘটনাগুলোর মধ্যে কবিতাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো এরপরে আবারও স্যার আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে আমরা আসবো। তো এরপরে জানতে চাইবো স্যার যে আপনি তো অনেকটি ছড়া লিখেছেন বা বইও লিখেছেন যেখান থেকে, তো এখান থেকে জানতে চাইবো সব থেকে কোন লেখাটি আপনাকে আত্মতৃপ্তি দিয়েছে? আসলে প্রত্যেকটা লেখাই কোনো লেখকের জন্য তৃপ্তি এনে দেয়। শিশুর লেখকের কাছে কোনো ছড়া বা কবিতাই এটি আলাদা কিছু নয়, প্রত্যেকটাই তার সন্তানের মতো। প্রত্যেকটা ছড়া কবিতাই যেন ওর স্নেহের। তো সেই জায়গা থেকে আত্মতৃপ্তি বলতে আমার প্রথম যে ছড়াটি, সেটি ছাড়াও অনেক ছড়াই আছে, আমি কোনটি ছেড়ে কোনটি বলি এখানে আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি।
আমাকে যদি বলেন এই মুহূর্তে একটি ছড়া বলতে, তা আমি ভীষণ আনন্দ পাবো, সেটি বরং আমি করতে পারি। কিন্তু কোন ছড়াটি পার্টিকুলারলি কোনো একটি ছড়া আমি বলি না, সব সময় সব ছড়াই আমার কাছে সমান। আত্মতৃপ্তি দেয়। হ্যাঁ, সবগুলি ছড়াই আমার কাছে তৃপ্তিদায়ক। ঠিক। তো তাহলে আমরা আবারও একটি ছড়া আমরা আপনার কাছ থেকে শুনে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি শোনাতে পারি। ইচ্ছে গুরুর ইচ্ছে হলে, ইচ্ছে গুরুর ইচ্ছে হলেই লম্বা হতে পারত, বেটে হবার কথা বললে গণ্ড দেশে মারত। ভূভারতে আর দুটি নেই এমনতরু পাগল, কাঁধে নিয়ে খাওয়াতো তার পোষা জোড়া ছাগল। গাছের পাতা খেত ছাগল, খেতই না যে ঘাস, খিদে পেলে মেয়ে মেয়ে কেঁদে করত সেটা ফাঁস। ইচ্ছে বুড়ো শালবনিয়ার তালবনের উঁচু ভরে হা হা করে হাঁটতে যেত, হাঁটত ভীষণ জোরে। বলতো হেসে লম্বা আমি, এটাই আমার গর্ব, বিশ্বজোড়ে খ্যাতি আমার, তাল গাছটাও খর্ব। ইচ্ছের উপর নির্ভর আমার, খাটোও হতে পারি, এসব দেখে হাসতো খুকন, থাকতো দাদুর বাড়ি। বাহ, আমরা আবার একটি খুব সুন্দর একটি ছড়া আমরা শুনে নিলাম স্যারের কাছ থেকে। তো এরপরে আবারও একটি প্রশ্নে যাব যে শিশু পাঠকদের কাছ থেকে পাওয়া সব থেকে স্মরণীয় প্রতিক্রিয়া কোনটি? আসলে এই প্রশ্নটির উত্তরে একটি কথাই বলা যায়, আমরা যারা লেখালেখি করছি আমাদের তখনই ভালো লাগে যদি দেখি যে আমার লেখা কোনো একটি বই কারো হাতে আছে, সে পড়ছে বা আবৃত্তি করছে, তখন আমাদের আনন্দ দেয়, ভীষণ তৃপ্তি আসে মনে। তেমনি অনেক অনুষ্ঠানেই দেখলাম যে আমার লেখা বা ত্রিপুরা রাজ্যের কোনো লেখকের লেখা ছড়া বা কবিতা কোনো মঞ্চে পঠিত হচ্ছে বা আবৃত্তি হচ্ছে। তেমন আছে আমার অনেক ছড়াই এখান থেকে পাঠ করেছে, আমার এই বইটা থেকেও যেমন পাঠ করেছে, আর অন্য ম্যাগাজিনে যে ছড়াগুলো প্রকাশিত হয়েছে তার থেকেও অনেক ছড়া কবিতাই শিশুরা পাঠ করেছে। যেমন ছোট একটি ছেলে আবৃত্তি করে একটা পুরস্কারও নিয়েছিল, সেটি হলো গত 2-3 বছর আগে একটি পুজোর অনুষ্ঠানে সেটি করেছিল, আবৃত্তি করে প্রতিযোগিতায় নাম দিয়েছিল, তার থেকে সে একটি পুরস্কার জিতে নিয়েছিল। সেটি হলো বন বেড়ালের টপ্পা। এছাড়াও অনেক কবিতা অনেকেই পড়ে অনেক জায়গাতে। তো আমরা কি এখন এই বন বিড়ালের টপ্পাটাই শুনে নেব? হ্যাঁ, ঠিক আছে, আমি সেটা শুনিয়ে দিচ্ছি এখন। বন বেড়ালের টপ্পা, সে ছোট্ট একটি ছড়া। আর যে ছেলেটি পাঠ করেছিল সেও 2য় শ্রেণীর ছাত্র। সে অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। এই ছোটদের জন্য বন বেড়ালের টপ্পা। মিউ মিউ কেউ গান ধরেছে সন্ধ্যা রাতে টপ্পায়, ঘর কোণেতে ব্যাঙজোড়াটি ঘাড় বাঁকিয়ে লাফায়। মেঘ দেখলে সেই কোনো ব্যাঙ গান করে কুড়কুড়, দলছুট এক নেংটি ইঁদুর, সে খায় ঝোলা গোড়। টপ্পাতানে জব্দ ইঁদুর, শব্দ শুনেই ভয়, খাটের নিচে বাক্স পিছে সে নিল আশ্রয়। বন বেড়ালের টপ্পা গানে মক্কা কেঁপে ওঠে, ভয় পেয়ে যায় ছোট্ট খুকি, দৌড়ে পালায় ছোটে। বেড়ালটাকে কে তাড়াবে এক পশলা বৃষ্টি, ঈশান কোণে মেঘ জমেছে, হাসছে খুকি মিষ্টি। এই ছড়াটিকে নিয়ে অন্তত 20 জনের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। শুধু এই ছড়াটি সবাই বলেছিল, তার মধ্যে থেকে বিচারক ওই একটি ছেলেকে যখন পুরস্কার দিল, তখন আমার হাত দিয়ে পুরস্কারটি দেওয়ানো হয়েছিল। আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম। সেটি একটি আত্মতৃপ্তি বলা যায়। ঠিক, স্যারের নিজের স্বরচিত যে কবিতাগুলি স্যার নিজেই পাঠ করছেন এবং আমরা শুনতে পাচ্ছি সেই কবিতাগুলি সত্যি ছোট্ট ছোট্ট যে ছড়াগুলি সত্যি আমাদের মন কেড়ে নেয়।
তো স্যার এরপরে জানতে চাইবো আপনি কি শিশুদের জন্য কবিতা, গল্প, নাটক তো সব কিছুই তো লেখেন, তো নাকি এগুলো বিশেষ কোনো ধারায় কাজ করতে, কোন বিশেষ কোনো ধারায় কাজ করতে ভালোবাসেন কি? হ্যাঁ, আমি এই শিশুদের জন্য নাটক লিখেছি, নাটক মঞ্চস্থ হয়েছে, প্রতিযোগিতায় গেছে, প্রতিযোগিতায় প্রথম স্থানও অধিকার করেছে শিশুদের নাটক। এটা আমার কথা শুধু বলছি না, অনেকেই লিখে শিশুদের জন্য। আমাদের রাজ্যে অনেক লেখক আছেন, নাটক লিখেন, কবিতা তো লিখেন, সারা রাজ্যে প্রচুর, প্রায় 4000 ছাড়িয়ে গেছে, কবির অভাব নেই কবি। কিন্তু ওই শিশু সাহিত্যিক ছড়া কিন্তু খুব কম মানুষ লেখেন। আমাদের রাজ্যে হাতে গোনা কজন আছেন, আমরা 40-50 জনের মতো নাম বলতে পারি যারা আমাদের কমিটির সদস্য। আমি এখন এই রাজ্যে যে কমিটি আছে, নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ, রাজ্যের সম্পাদক। এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। সকলের দায়িত্ব দিয়েছি, 2 বছরের জন্য কমিটি হয়। এখানে আছেন ভালো ভালো লেখক আছেন, ছোটদের জন্য লেখা ছড়া লিখে খুব নাম করেছে অমলকান্তি চন্দ্র দশদা কাঞ্চনপুর থেকে, অপাংশু দেবনাথ আছেন বিফুলাল চক্রবর্তী, এরকম আছেন অনিল কুমার নাথ, আছেন বিমলেন্দ্র চক্রবর্তীর কথা কি বলবো, উনি তো একজন ভারত বিখ্যাত নয়, মানে কি বলবো ওনার পরিচয়। ওনার যে ছড়া সেটা চীন দেশে স্কুলে পড়ানো হয়। বাহ, বিমলেন্দ্র চক্রবর্তী আমাদের দাদা। এবং আমার যে এই প্রথম যে ছড়াটা, এই যে টি এর বিয়ে নাম দিয়ে যেটি বেরিয়েছিল, এই যে ছড়াটি আমি আজকে পাঠ করলাম, এই ছড়াটিও যখন আমি আমার তৈরি হয়েছিল, আমি ওনাকে দেখিয়েছিলাম, উনি ভীষণ খুশি হয়েছেন ছড়াটিতে। 2-1টি জায়গায় উনি বলেছেন যে এইভাবে না করে যদি ওইভাবে করো তাহলে ওদের আর একটু ভালো লাগবে, একটু মজাদার একটু মজাদার হবে। তো ওইরকম আমি দেখিয়ে নিয়েছিলাম। বিমলেন্দ্র চক্রবর্তী আছেন, অমলকান্তি চন্দ্র আছেন, অপাংশু দেবনাথ আছেন, টিঙ্কুরঞ্জন দাস আছেন, টিঙ্কুরঞ্জন দাসও ছড়া লিখছেন। তারপর আরও অনেকেই ছড়া লিখছেন। আমাদের দক্ষিণে আছে আব্দুল হালিম, সোনামুড়াতে আছেন আব্দুল হালিম। এখন আমি একটা কথা বলতে চাই, আব্দুল হালিমের হাত খুবই ভালো। গতকাল এবং গত পরশু দিনও 2টি ছড়া পেলাম, ফেসবুকে এসে দিয়েছে, পোস্ট করেছে। মানে ইদানিংকালের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে স্কুলে শিক্ষক মশাইরা অনেক সময় বাচ্চাদেরকে শাসন করে, কতটুকু শাসন করা উচিত সে নিজেও শিক্ষকতা করে, সেই সম্পর্কে একটি ছড়া লিখেছে, মন প্রাণ কেড়ে নেয়। ওর যা গাঁথুনি, এত ভালো, এত সুন্দরভাবে শব্দগুলো চয়ন করে, সত্যি সকলকে ভাবায়। এত পাকা হাত। তো আমরা দেখি বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, এবং ধরেন এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, বা আমাদের সুকান্ত ভট্টাচার্য বলুন, তো ইনাদের যে জন্মবার্ষিকীগুলোতে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান হয়, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে আমাদের যে বর্তমান কবিরা আছেন, যারা কবিতা লিখছেন বা ছড়া লিখছেন, তাদের ওপরও অনেক সময় কম্পিটিশন হয়। আপনি ওই কবিতাগুলোর ওপর পাঠ করেও অনেকে প্রাইজ জিতে আসে। একদম, আমি নিজে শুনেছি এবং খুব ভালো লাগছে কবিতাগুলো, আমি শুনেছি অনেক সময়। তো এরপরে আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে আপনার লেখায় কোন ধরনের চরিত্রগুলি বেশি ফুটে ওঠে? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথাই বলি, আলোচনা প্রথম দিকে আমি কিন্তু যে কথাটা বলেছি, আমরা কি ধরনের লেখা শিশুদের জন্য দেব, তাদেরকে কেমন ভাবে গড়ে তুলতে চাই আমরা, তো সেই লেখাগুলি আমাদের বই ছড়ার মধ্যে ফুটে ওঠে। হ্যাঁ, আমাদের লেখার মধ্যে যে কোনো, আবার দেখবেন যে কোনো একটি ছড়া আপনি যে মানে যতগুলো ছড়া আমি লিখেছি এখন পর্যন্ত, আমি এখন এই মুহূর্তে আমার সব কিছু মিলিয়ে মোবাইলের মধ্যে প্রায় 120টার মতো ছড়া আছে। আমার নোটে। তো এখানে 120টা ছড়াই বলুন
আবার টি এর বিয়েতেই বলুন বা যে বইটি প্রকাশিত হবে, এখানে এখানে প্রায় ধরুন 60 থেকে 65টা ছড়ার মতো আছে। তো সব কিছু মিলিয়ে 2 থেকে 3টি বই আমার হয়ে যাবে, আগামী দিনে আমি হবে। এখন প্রকাশ করছি না বিভিন্ন কারণে, সেটা আমি এখানে প্রকাশ নাই করলাম। তো বইটা বেরোলেই আমরা হ্যাঁ, দেখবো বইটা তখন। বইটা যেন আমি সবার হাতে তুলে দিতে পারি সেরকম একটা প্রচেষ্টায় আছি। সেটা এখন ওই কথাটা, ওই প্রসঙ্গটা থাক। কিন্তু যেগুলো আমি করব তার মধ্যে থেকে একটা কথাই, প্রতিটা কবিতার মধ্যে যেন একটা বার্তা থাকে। অবশ্যই। হ্যাঁ, ওই যে পজিটিভ বার্তা, সেই পজিটিভ বার্তা বড় একটা মেসেজ যদি আমি না দিতে পারি, সেই লেখার কোনো সার্থক থাকবে না। কিছু আপনি বনবেড়ালি টপ্পার মধ্যেও কিন্তু একটা কিছু পেয়ে যাবেন, আর আপনি ইচ্ছে বড়োর মধ্যেও একটা কিছু পেয়ে যাবেন, বা আপনি ওই টি এর বিয়ে বা পাখির বিয়ের মধ্যেও কিছু একটা পেয়ে যাবেন। একটা মেসেজ আমাকে দিতেই হবে। ঠিক। তো এরকমই আমি চাইবো যে যে আমাদের এই যে পজিটিভ বিয়ের মধ্যে বাচ্চাগুলো যেভাবে মিশে যায়, কিন্তু নিজের পড়াশোনাটা তো হচ্ছে না, সেই দিকে মন নেই আজ পাঠে। হ্যাঁ টিয়ে তোরে টিয়ে টিয়ে তো তার হচ্ছে বিয়ে কুঞ্জ বনের মাঠে, মন নেই আজ পাঠে। পড়ার সময় তো কারো ইয়ে থাকে না, সেই আনন্দে ডুবে যায়। ঠিক। তো একটু আগে যে আপনি বললেন বার্তার কথা, যে পজিটিভ বার্তায় আমাদের প্ল্যাটফর্মে এসে আপনি কি বার্তা দিতে চান আমাদের দর্শকদেরকে? আমি সকলকে একটা কথাই বলতে চাই, পজিটিভ এই নামটির মধ্যেই তো সব কিছু আছে, এখানে মনে হয় নেগেটিভ কিছু নেই। তো পজিটিভ যার নাম, এরা সব কিছুতেই ভালো করার চেষ্টা করে, চিন্তা চেতনাতে সব কিছুতেই ভালো করার চেষ্টা করে। আপনারাও সবাই ভালো দিকেই চিন্তা করবেন, আপনাদের থেকে ভালো কিছুই আশা করি। আমরাও চাই আপনারা ভালো কিছু করুন। আমি এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই, যাতে করে আমাদের আগামী প্রজন্ম যারা আছে তাদের একটা সুস্থ পৃথিবী উপহার পাক। অবশ্যই। যেটা আমরা তো এখনো শিশুদের জন্য তেমন কিছু করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু তা কাটিয়ে উঠে আমাদেরকেই কাটাতে হবে। আজকে বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ, যুদ্ধের পরিস্থিতি দামামা বেজে উঠেছে চারিদিকে। এই যে ইসরায়েল, আমরা যখন দেখি যে শিশুরা গাজায় প্রচুর শিশু মারা গেল, এই যে শিশুদের উপরে যে অত্যাচার, এরা তো আমাদের পৃথিবীর সম্ভাবনা। আমি শিশুদেরকে, সে তার কোনো ভূখণ্ডের পরিচয় আমি দেখি না। আমি যখন লেখালেখি করি, আমার লেখাটা যেন এখানে যেমন সারা ভারতবর্ষে ছড়িয়ে যাক, বা ভারতের বাইরে যে সমস্ত জায়গায় বাংলায় কথা হয়, সেখানকার বাচ্চারাও যদি আমার এই লেখাটা পড়ে বা আয়ত্ত করে, সেটাই আমাদের সার্থকতা। সে যদি সেইভাবে গঠিত হয়, নিজেকে তৈরি করতে পারে, সেটা আমাদের সার্থকতা, আমাদের সমাজের সার্থকতা। আমরা তো ইতরেতর যে প্রাণীগুলো আছে তার থেকে তো আমরা আলাদা, আমাদের তো একটা পরিচয় আছে, আমরা মানুষ হয়ে কেন আমরা অমানুষের মতো কাজ করব? সেই জায়গাতে আমার অবজেকশন আছে। আমরা হচ্ছি মানুষ এবং আমরা হচ্ছি প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিজীবী। আমাকে প্রমাণ করতে হবে সর্বশ্রেষ্ঠ। কি দিয়ে? মানুষ হয়ে মানুষকে আমি রক্ষা করতে পারলাম না, মানুষ হয়ে মানুষের উপরে আঘাত করলাম, তাহলে তো আর আমি শ্রেষ্ঠ প্রমাণিত হলাম না। আজকে অন্য একটা প্রাণীকে রক্ষা করে। আমি দেখেছি হাতির বাচ্চাটা যখন বেকায়দায় পড়ে, অন্য একটা প্রাণী এসে তাকে রক্ষা করে। আমি দেখেছি এরকম ইউটিউবে দেখানো হয়। এটা সবটা সত্যি কি মিথ্যা সেটা আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু এরকম চোখের সামনেই তো অনেক ঘটনা হয়। চোখের সামনে এমন ঘটনা হয়। এই যে কুকুরকে আমরা ভীষণ ভয় করি, কিন্তু কুকুর আমাদেরকে এমনভাবে রক্ষা করে, চিন্তা করা যায় না, এমনভাবে রক্ষা করে। আমার বাড়ির পাশেও মানে কি বলবো, প্রায় প্রত্যেক বাড়িতে কুকুর আছে। এই কুকুরগুলো বাড়িতে খাওয়া দাওয়া করে রাস্তায় এসে থাকে, সব সময় রাস্তার মধ্যেই চলাফেরা করে, কিন্তু কাউকে কোনো ডিস্টার্ব করে না। কিন্তু অপরিচিত দেখলে একটু সতর্ক করে দেয়, ঘ্যাউ ঘ্যাউ শব্দ করে সতর্ক করে দেয়। কিন্তু এই কুকুরদের মধ্যেও দেখছি না যে কখনো উশৃঙ্খলতা। কিন্তু আমাদের ভিতরে
এরকম যদি আমরা অনেক কিছুই দেখি শুনি, তখন তো ভালো লাগে না। ঠিক, আমাদের একদম তাই। পজিটিভ বার্তা থাকবে, সেগুলো যেন আমরা কাটাতে পারি, নিজের যে চিন্তা চেতনা তার মধ্য থেকে ওই সমস্ত জিনিসগুলি বাদ দিয়ে, নেগেটিভগুলো বাদ দিয়ে আমরা যেন ইতিবাচক ভাবনার মধ্যে যাব। ইতিবাচক ভাবনার মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করে সমাজটাকে এগিয়ে দিয়ে যাব, যেন ভবিষ্যৎ প্রজন্মটা আমরা ভালোভাবে তৈরি করে দিয়ে যেতে পারি। এটাই হবে আমার বার্তা। একদম, ধন্যবাদ স্যার। তো এর মাঝে আমি একটা ছোট্ট করে কথা বলবো যে আমাদের যে 15ই জুলাই গত 2025-এ পজিটিভ বার্তার উদ্যোগে দেশ জুড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পালন করা হচ্ছে, এবং সেটা শুরু হয়েছিল আমাদের 5 জুন থেকে, যেটা কিনা বিশ্ব পরিবেশ দিবস ছিল সেই দিনটা, এবং সেইখান থেকে শুরু হয়ে আমাদের আজকে রাজ্যব্যাপী, বিভিন্ন রাজ্যব্যাপী আমাদের গাছ লাগানো হচ্ছে, এবং সব শ্রেণীর সব ধরনের সমাজের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে। এটি শুধু গাছ লাগানোর নয়, এটি পরিবেশ ও সমাজের জন্য এক ঐক্যবদ্ধ পদক্ষেপ। চলুন আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং আমরা চলুন একসাথে সেই গাছ লাগাবো এবং বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করব এবং একটা সবুজ পৃথিবী গড়ে তুলব। চলুন একসাথে কাজ করি, বি পজিটিভ থাকবো, থিঙ্ক পজিটিভ থাকবো এবং পজিটিভ বার্তার সঙ্গে চলবো। তো এর সঙ্গে আবারও একটি মেসেজ আমি দিতে চাই। আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে ত্রিপুরা রাজ্যে, সেখানে ওপিডি পরিষেবা চালু আছে মাত্র 10 টাকার বিনিময়ে, এবং সেখানে সুচিকিৎসক দ্বারা সেই পরিষেবা পাওয়া যায়, এবং বলবো যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও ওষুধে থাকছে বিশেষ ছাড়। অত্যন্ত সুখবর আমাদের সবার জন্য, যেটা কিনা 15ই আগস্ট আগামী শুরু হচ্ছে আইপিডি পরিষেবা। বলবো সবাইকে এই পরিষেবা নেওয়ার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং বলবো যে আমাদের মধ্যে উপস্থিত আমাদের স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে বলবো আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।